ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য সংগঠন আইন 2022-এর বিধিমালা 2025 আমরা হাতে পেয়েছি। তো আমরা আজকের অনুষ্ঠানটি এর উপরই রাখছি। আমাদের এ বিষয়ে কথা বলার জন্য দুজন এই বিষয় নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্য থেকে দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জাকির হোসেন নয়ন, আহ্বায়ক, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, এফবিসিসিআই। আমরা আমাদের মাঝে পেয়েছি একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সভাপতি, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং তিনি সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পরিচালন করেছেন এফবিসিসিআইতে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা খুবই আনন্দিত আপনাদেরকে পেয়েছি, সাথে সাথে আরও আনন্দিত যে আপনারা দায়িত্ব নেওয়ার পরপরই আপনারা এটি গেজেট আকারে সাধারণ জিবি মেম্বারদের হাতে তুলে দিয়েছেন, যেটা দীর্ঘদিনের দাবি ছিল। 2022 সালে আসলে এটি আমরা পেয়েছিলাম, কিন্তু সেটি বিভিন্ন জটিলতার কারণে আসলে গেজেট আকারে আসতে পারিনি। সেটি আপনারা সফলভাবে গেজেট আকারে প্রকাশ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আহ্বায়ক বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের জাকির হোসেন নয়ন। আপনাকে একটু কি বলবেন যে আপনারা যে সংস্কারগুলো হাতে নিয়েছিলেন তার মধ্যে এখানে যে পরিবর্তনগুলো করেছেন মেম্বারদের জন্য আসলে বিশেষ বিশেষ কি পরিবর্তন এসেছে? আমাদের আসলে পরিষদ থেকে যেই প্রস্তাবনা বা জেনারেল বডির অপিনিয়ন যেখানে আমরা ওখানে পাঠানো হয়েছিল, সেখানে 14টা আপনার সুপারিশ ছিল। তো পরবর্তীতে মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠকে আমরা বেসিক কিছু দিয়েছিলাম যে অন্তত 5টা বা 6টা করে দিন, আমরা নির্বাচনের দিকে চলে যাই, বাকিগুলি পরবর্তীতে নির্বাচিত বোর্ড এসে পরেগুলি করবে। তো আমরা হ্যাপি আমরা যে আমাদের মৌলিক যেই চাহিদাগুলি ছিল সেগুলির প্রতিফলন এই গেজেটে আছে। তার ভিতরে অন্যতম একটা ছিল যে সভাপতি সহসভাপতিকে সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। এটা দীর্ঘদিন এখানে নির্বাসিত ছিল। সুতরাং একটা শর্টকাট হইতে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ধরেন উপরের থেকে ওহি নাজিল হইতো, এসে প্রেসিডেন্ট হয়ে যেত। এই ব্যবস্থাটার বিরুদ্ধে একদম অধিকাংশ জেনারেল বডি, আমি তো দীর্ঘ 6 মাস এটা নিয়ে কাজ করছি, প্রতিটা মেম্বার এটার পক্ষে ছিল যে আমাদের সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হইতে হবে। এটা এখানে আছে। আরও অনেকগুলি বিষয় আছে, যেমন বোর্ডের সংখ্যা কমানো আমাদের একটা ডিমান্ড ছিল। 80 জনের বোর্ড, এটা আমরা মনে করি একটা মাথাভারী প্রশাসন, কেউই কাজ করে না। আর নমিনেটেড যেটা আগে ছিল আমাদের 17, 34 জন, এটা কমানোর জন্য দীর্ঘদিন আমাদের জেনারেল বডির দাবি ছিল, এবং একটা আইনের ফাঁক দিয়ে এটা দিনে দিনে বাড়ছিল। হ্যাঁ, ধরেন 7-7-14 ছিল, তারপরে 10-10, 20 হলো, এটা বাড়ছিল দিনে দিনে। এটা বাড়তে বাড়তে এমন অবস্থা হলো শেষে এসে মানে নির্বাচিত পরিচালকের চাইতে নমিনেটেড মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে। এমন আমরা সবার সম্পৃক্ততার জন্য আমাদের একটা ডিমান্ড ছিল যে বড় চেম্বারগুলি যাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদেরকে নেওয়া যেতে পারে, তবে সীমিত সংখ্যক। তো সেটাই এখানে হয়েছে। শুধু আমাদের আরেকটা শর্ত ছিল যে চেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে একটা করে মহিলা চেম্বার, একটা আপনার হলো মহিলা অ্যাসোসিয়েশনকে দিতে হবে, বিকজ জেন্ডার ডিসক্রিমিনেশনটা দূর করার জন্যই আসলে ব্যবস্থা নেওয়া। আপনি জানেন যে আমাদের মহিলা এন্টারপ্রেনার এমনিতেই কম, তো তাদের সম্পৃক্ততাটা নিশ্চিত করার জন্য এটাকেও এখানে আনা হয়েছে। আর বোর্ডের সংখ্যা কমানো, ভাইস প্রেসিডেন্টকে কমানো হয়েছে। আগে যেমন ভাইস প্রেসিডেন্ট ছিলেন 7 জন, যেটা আসলে আমি জানি না ওয়ার্ল্ডের কোথাও একটা প্রেসিডেন্টের আন্ডারে 7 জন ভাইস প্রেসিডেন্ট প্রয়োজনও হয় না আসলে। এখানে অকারণেই এই পদগুলিকে রাজনৈতিক বিবেচনায় বা চাপের জন্য বাড়ানো হয়েছিল অতীতে। আমি নির্দিষ্ট কোনো সরকারকে ব্লেম দিচ্ছি না, অতীতে বাড়ানো হয়েছিল, আইনের সুযোগটা নেওয়া হয়েছিল। এখন এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে যে 3 জন, একজন প্রেসিডেন্টের আন্ডারে একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকবেন, আর 2 গ্রুপ থেকে, একটা চেম্বার গ্রুপ থেকে, একটা অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আরও 2টা ভাইস প্রেসিডেন্ট থাকবেন। তবে আইনের ভালো দিকটা হলো যে এদের প্রত্যেককেই, যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট 3 জনকে সরাসরি উভয় গ্রুপের ভোটে আপনাকে নির্বাচিত। কারণ আপনি যখন ভাইস প্রেসিডেন্ট, আপনি কিন্তু অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট না, আপনি এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট, বা আপনি প্রেসিডেন্ট হইলেন, আপনি কিন্তু এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, আপনি নট অ্যাসোসিয়েশনের বা চেম্বারের।
সো তাদেরকে উভয় গ্রুপের ভোটে, সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আসলে আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছে তারা বেশিরভাগই ব্যবসায়ী সমাজ এবং এই 64 জেলার ব্যবসায়ীদের নিয়ে আসলে এই বিসিসিআই। তো এই এফবিসিসিআই প্রাণের সংগঠনে দীর্ঘদিন যাবৎ আসলে রাজনৈতিক বিবেচনায় আমরা দেখেছি যে নেতৃত্বস্থানীয় পদটি ছিল। তো আপনার কাছে কি মনে হয় এই গেজেট আকারে প্রকাশ করার পরে আপনারা কি রাজনীতি মুক্ত হলেন ব্যবসায়ীরা, নাকি সেখান থেকে আপনারা নতুন যে নেতা নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে সেখানে পুরনো প্রক্রিয়াই থেকে যাচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে কি আপনারা ভোট দিয়ে নিজের নেতাকে নিজেরা নির্বাচন করতে পারবেন? ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আমাদের গত 20 তারিখে 20শে মে যে নতুন বাণিজ্য সংগঠন গেজেট আকারে বের হয়েছে, এই জন্য আমি প্রথমেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানাই যে আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে এফবিসিসিআইকে নিজেদের আমরা ভোট ব্যবসায়ীরা এবং সারা বাংলাদেশে বাণিজ্য সংগঠনের চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপের যারা ভোটার হই তারা যেন আমরা সরাসরি এফবিসির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টররা নির্বাচন করতে পারি। আপনারা জানেন যে আমাদের এফবিসির বোর্ড বাড়তে বাড়তে 80 জনের বোর্ড হয়ে গেছিলো। সেইখানে আপনার একজন ডাইরেক্টর আরেকজন ডাইরেক্টরকেই চিনত না। সেইখানে আপনার 23-46 জনের নির্বাচন হতো আর 17-34 জনের নমিনেটেড হতো। এবং এই নমিনেটেডের কারণে যেহেতু ম্যাক্সিমাম নমিনেটেড সরকারের যে যখন সরকার থাকে, বিশেষ করে গত 15 বছর যে সরকার ছিল, তারা প্রধানমন্ত্রী যেই প্রার্থীকে আপনার বলে দিত যে অমুক এবারের প্রেসিডেন্ট, সেটাই বাস্তবায়ন হতো। সত্যিকার ব্যবসায়ীদের কিন্তু ভোট দিয়ে নির্বাচিত তাদের চাহিদা মোতাবেক প্রতিনিধি প্রেরণ করতে পারত না। কিন্তু আজকের এই আইনের মাধ্যমে আমাদের সরাসরি এফবিসির প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং 2 ভাইস প্রেসিডেন্ট চেম্বার এবং অ্যাসোসিয়েশনের উভয়ের ভোটে নির্বাচিত হবে। এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এই জন্য তো অবশ্যই এই বর্তমান যে সংস্কার নিয়ে আপনার এই অন্তর্বর্তী সরকার যে কাজ করছে তার ধারাবাহিকতায় প্রথমে আমাদের একটা ভালো উপহার পেলাম যে আমাদের এফবিসিআইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধি করার জন্য উনি ব্যবস্থা করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এবারে নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে সরাসরি ভোটে নির্বাচিত 15 জন, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে 15 জন। বোর্ডটা অনেক ছোট হয়ে গেছে এবং একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 2 জন ভাইস প্রেসিডেন্ট, মোট হলো 44 জনের বোর্ড। এই যে আপনার 80 থেকে আপনার 46 জনের বোর্ড হয়েছে, এই যে এটার মাধ্যমে সত্যিকার ব্যবসায়ীরা তাদের নির্বাচিত প্রতিনিধিত্ব করতে পারবেন। এবং সরকার আজকে যে সরকারই যখন থাকুক ইচ্ছা করে কিন্তু কেউকে চাপে দিতে পারবে না, কারণ এতগুলো ভোটারদের মাঝে সরাসরি যেহেতু ভোট হচ্ছে, সরকার কোনো এভাবে চাপিয়ে দিয়ে তার নেতৃত্ব দিতে পারবে না। এই পথটাকে রুদ্ধ করার জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখানে এই পদ্ধতির মাধ্যমে আমাদের কিছু আমাদের সমস্যা আছে, কিন্তু এই পদ্ধতিতে এই নতুন বাণিজ্য সংগঠনে আমাদের অনেকগুলো দিক নির্দেশনা আছে। যেরকম আপনার বাণিজ্য সংগঠনের দায়িত্ব এবং সুবিধার দিক কী কী পাবে একজন মেম্বার, সেগুলো যেমন আছে, তেমনি জয়েন্ট ট্রেড ওয়ার্কিং কমিটি গঠন এবং কার্যপরিধি, এটা একটা নতুন এসেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকগুলো বাণিজ্য সংগঠন কিছু কিছু তারা মানে ব্যক্তিরা বা আমাদের হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বারে হোক অ্যাসোসিয়েশন হোক, তারা এই পকেট চেম্বার, পকেট অ্যাসোসিয়েশন করে আপনার নির্বাচন না দিয়ে দীর্ঘদিন আপনার পদে থাকার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে সরকার শক্ত অবস্থান নিয়ে সেসব প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করতেছে। এবং সবচেয়ে ভালো বিষয় আরেকটা হলো যে এফবিসির প্রশাসক কখনোই এফবিসির জেনারেল বডিতে বা ভোটার হিসেবে কেউ নাম পাঠাতে পারবে না। এটা একটা ভালো বিষয়, যেন ভবিষ্যতে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নাম আসবে, এই পথটা সৃষ্টি করেছে। তবে এখানে আমাদের কিছু কিছু বিরাট সমস্যাও সৃষ্টি হয়েছে এই আইনে। যেমন আমাদের বাণিজ্য সংগঠনে একজন মেম্বার হতে গেলে
আমাদের যে বর্তমান ফি ছিল সেটাকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের 80% চেম্বার এবং অ্যাসোসিয়েশনের সদস্য নবায়ন বা নতুন হতে পারবে না। আপনারা আমাদের ক শ্রেণীর চেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ অ্যাসোসিয়েশন সদস্য হলে বর্তমানে প্রায় 20,000 টাকা দিতে হবে, এবং ইতিপূর্বে যা ছিল 2,000 এবং 1,000 টাকা। আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য আপনার দিতে হবে 13,000 টাকা এবং 12,000 টাকা, 13,000 টাকা, যেটা এর আগে ছিল আপনার 1200 থেকে 700 টাকা। আমাদের এফবিসির জেনারেল চেম্বার এবং অ্যাসোসিয়েশনের যে মানে চাঁদা, বার্ষিক চাঁদা ছিল 35,000 টাকা, 45,000 টাকা, সেটা 75,000 এবং 1 লাখ টাকা করে দিয়েছে। আপনারা তো জানেন যে আমাদের অনেকগুলো, বাংলাদেশের অনেকগুলো মফস্বলে যেগুলো চেম্বার আছে, এই যে তাদের সদস্য ফি এত করে দেওয়া, এখানে যেভাবে দিয়েছে যে আপনার একজন সদস্য হতে গেলে এককালীন ভর্তি ফি দিতে হবে 15,000 টাকা ক শ্রেণীর, খ শ্রেণীর দিতে হবে 10,000 টাকা, বার্ষিক চাঁদা ক শ্রেণীর 5,000 টাকা, খ শ্রেণীর 3,000 টাকা, অ্যাসোসিয়েট সদস্যদের জন্য 15,000 টাকা, খ শ্রেণীর জন্য 10,000 টাকা। মানে আপনার একজন মেম্বার হতে গেলে তাকে আপনার প্রায় 23,000 টাকা দিতে হবে, চেম্বার বা অ্যাসোসিয়েশনেরও প্রায় কাছাকাছি। এই যে আমাদের মানে সদস্যদের একটা দিক নির্দেশনা দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি আমাদের সাংগঠনিকভাবে চেম্বার জেলা পর্যায়ের মেম্বাররা বা উদ্যোক্তা যারা আছেন তারা তো আসলে অনেক সময় এই টাকার অভাবে ট্রেড লাইসেন্স আপডেট করতে চায় না, এবং সেখানে চেম্বারগুলো খুব বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যায়, তাদের নবায়নের অনেক সময় দেখা যায় যে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি কথা বলবো নয়ন ভাই আপনার সাথে, আমি একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। নয়ন ভাই, আসলে সবসময় আমরা জানি যে এখনকার যিনি আমাদের উপদেষ্টা মহোদয় যারা আছেন, বাণিজ্য উপদেষ্টা বা অন্যান্য যারা আছেন, তারা সবসময় কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেন এবং প্রান্তিক উদ্যোক্তাদের কিন্তু তারা বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে চান। তো যেটি আসলে চাপাই থেকে আমাদের ওয়াহেদ ভাই এসছেন, ওনার মতো এরকম অনেক উদ্যোক্তা আছেন যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে সেখানকার জায়গাগুলোকে নেতৃত্ব দিচ্ছেন। তো এই উদ্যোক্তাগুলোকে যদি আসলে আমরা ধরে রাখতে চাই, সবাই তো বড় উদ্যোক্তা হতে পারে না, বাট তাদেরকে যদি আপনি চেম্বারের সাথে না ইনক্লুড করেন, তারা ব্যাংক লোন, বিভিন্ন সুযোগ সুবিধা এবং তারা মূল ধারার অর্থনীতির দিক থেকে কিন্তু কিছুটা পিছিয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে যেখানে আমরা এখন অর্থনৈতিকভাবে একটু আমরা দেখছি যে খানিকটা আমাদের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এতগুলো টাকা কি একটা জেলা পর্যায়ের চেম্বার বা অ্যাসোসিয়েশনের পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব কিনা, আর যে সকল উদ্যোক্তারা মেম্বার হতে চায় তারা কি আসলেই মেম্বার হতে পারবে কিনা? কারণ তাদের ওই ধরনের আসলে জেলা পর্যায়ে উদ্যোক্তারা তো হয়তো ছোট একটা দোকান নিয়ে তারা দোকানের বিজনেস করছে, অথবা কোনো একটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে, কোনো খামার দিচ্ছে। তো তাদেরকে আপনারা চাচ্ছিলেন যে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসার জন্যই আপনারা জেলা চেম্বারগুলোকে প্রমোট করছিলেন। একটু যদি বলতেন যে আসলে আইন হয় আসলে জনগণের জন্য, ব্যবসায়ীদের জন্য, আবার সেগুলো কিছুটা কারেকশনও হয় যদি সেটি আসলে জনগণকে আরো বেশি কাজে সহযোগিতা করে, সেটির কি কারেকশনের কোনো সুযোগ থাকবে কিনা? আমরা যেই প্রস্তাবনাগুলি আমাদের পরিষদ থেকে বিসিসিআই বা অ্যাডমিনিস্ট্রেটর মহোদয়ের কাছে দেই, অথবা উনি যে অপিনিয়নগুলি সবার থেকে নিলেন, এই আর্থিক বিষয়গুলি কিন্তু ছিল না। এটা মানে চাঁদা ফিজ কত হবে বা ওই মেম্বারশিপের আপনার হলো এককালীন একটা চাঁদার কথা বলা আছে, না এটা আমাদের সাথে কোনো আলোচনা এগুলি নিয়ে হয় নাই, বা আমাদের যে প্রস্তাবনা সেখানে এই বিষয়গুলি কিন্তু ছিল না। আমরা আসলে ওই মৌলিক আপনার হলো পরিবর্তনগুলির ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম। ফিজ নিয়ে কিন্তু আমাদের কোথাও আমরা কোনো ডিমান্ড বা করি নাই, যেহেতু এটা একটা মোটামুটি অনেক জায়গা থেকে এই প্রশ্নগুলি আসছে যে
চাঁদাটা বেশি হয়ে গেল কিনা, অনেকে আপত্তি জানিয়েছেন। আমরা এই প্রথম আমাদের এটা নজরে আসছে, আমরা নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো যে এটাকে আরো কমানো যায় কিনা, সহনীয় করা যায়। আইন আসলে গণমুখী আইন করতেই হয়, তাই না, সবার সুবিধার জন্য। আজকের অনুষ্ঠানে যেহেতু জেলা পর্যায়ের প্রেসিডেন্টের সারা বাংলাদেশের উদ্যোক্তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আপনি আহ্বায়ক হিসেবে আমাদের মাঝে আছেন, আমরা বাংলা ভিশনের পক্ষ থেকে আপনার কাছেও দাবি জানাচ্ছি 64 জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে, যাতে আসলে চেম্বার এবং অ্যাসোসিয়েশনের ফিটা কমিয়ে আনবেন এবং উদ্যোক্তাদের যে ফিটার একটা অ্যাডভান্স লেভেলের ফি এর কথা বলা হয়েছে সেগুলো যাতে একটু রহিত করা হয়, তাহলে বেশি সংখ্যক উদ্যোক্তারা এ ধরনের বডির সাথে অ্যাসোসিয়েটেড হয়ে তারা কাজ করতে পারবে। আমি একেবারে শেষের দিকে আছি, আমি একটু আপনার কাছে যাইব, একটু বলবেন যে এর বাইরে কি আপনাদের কোনো ইয়ে আছে? যেমন অনেকগুলো ভালো দিক আছে যেগুলো আমরা বলছিলাম যে নেতা নির্বাচন করতে পারবেন আপনারা নিজেরা ইলেকশন করতে পারছেন, যেগুলো আগে আপনারা করতে পারতেন না, সেই জায়গাগুলোতে অনেকগুলো ভালো দিক এসছে। কোনো কি আসলে আরো বিষয় আছে যেগুলো আপনারা আরেকটু চান যে রিভিউ করা হোক? এফবিসিসির যখন আপনার 5ই আগস্টের পরে পট পরিবর্তন করে প্রশাসক দেওয়া হলো, এটা সরকার কিন্তু আমাদের ব্যবসায়ীদের, এটা আমাদের জন্য খুবই মানে কষ্টদায়ক যে একজন এডিশনাল সেক্রেটারি লেভেলের লোককে আমাদের মাথার উপরে প্রশাসক বসিয়েছে। আমাদের এফবিসিতে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, আমাদের কর্মচারী আছে, কিন্তু আমাদের সমস্ত ব্যবসায়ী কমিউনিটির প্রশাসক বসিয়ে দেওয়া, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক মানে কষ্টদায়ক এবং অপমানিত। আমাদের বিশ্বের এক্স প্রেসিডেন্ট অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোক ছিল, যদি তাদের মধ্যে থেকে হতো তা আমরা এই 8-9 মাসে বাংলাদেশের অর্থনীতি এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যে ব্যবসায়ী টানাপোড়ানো, আমেরিকার আর আপনার বিভিন্ন ইবি বাড়িয়ে দেওয়া, ইন্ডিয়ার সাথে যে সমস্যা, এখানে যদি ব্যবসায়ী নেতার হতো তো অবশ্যই এই যে আমাদের ভালো দিকটার তো আমরা নিজেরা আমাদের নয়ন ভাই সহ আমরা যারা ভালো দিক নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি, সেটার সাথে সাথে আমাদেরকে আপনি ভালো জিনিস দিলেন। তা আমি যদি ভোটারই না হয়ে আসতে পারি, আমার চেম্বার মফস্বল চেম্বারে 1 লক্ষ টাকা যদি চাঁদায় দিতে না পারে, তারপরে আপনার একজন ভোটার হতে গেলে এককালীন 20,000 টাকা দেওয়া, তার বিভিন্নভাবে একটা ভোটার হতে গেলে আপনার 40-50 টাকা বিশ্বের সাধারণ পরিষদের তাকে টাকা দিতে হবে, একটা চেম্বারের মেম্বার হতে গেলে 23,000 টাকা হতে হবে, অ্যাসোসিয়েশনে একই রকম। এই বিষয়গুলো একজন ব্যবসায়ী নেতা হলে কিন্তু এটা হতো না। তো আমি মনে করি যে আমাদের এক্স প্রেসিডেন্ট সহ আমাদের যারা অভিজ্ঞ ব্যবসায়ী নেতা আছে, ইমিডিয়েটলি তাদেরকে নিয়ে আলোচনা করে এটা ঠিক করা উচিত বলে এবং সংশোধন করা উচিত বলে আমি মনে করি। এইখানে আরো বেশ কিছু মতামত এসছে বিভিন্ন চেম্বার থেকে, যে আইনের ধারাগুলো আছে সেখানে কিছু কিছু বিষয় সামগ্রিকভাবে কিছু পরিবর্তনের কথা। তো সেই দিক থেকে কি আপনারা আবার একটু ট্রেড বডি অ্যাসোসিয়েশনগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে কিছু কিছু ছোট ছোট স্মল সংশোধন সেগুলো কি করার কোনো সুযোগ থাকবে? আমরা বসবো, যেহেতু বললাম যে এটা একেবারেই নতুন, মাত্র 2 দিন আগে এটা পাবলিশ হয়েছে। আমি এখনো A to Z পর্যন্ত পুরোটা পড়তে পারি নাই, যেগুলি হয়তো পাতা উল্টে আমার নজরে এসেছে দেখেছি। আমরা 2টা পয়েন্ট তো এখন ইতিমধ্যে অলরেডি চলে আসছে, যে ফিজগুলি, চাঁদাগুলি একটু অস্বাভাবিক বেশি ধার্য করা হয়েছে, যেগুলি আসলে আমাদের প্রস্তাবনা তো ছিল না, এবং এগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আপনি দেখবেন যে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন কমিটি নির্ধারণের ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি আপনার যে কিভাবে আপনার ইনফরমেশনগুলো সেক্রেটারিয়েতে পাঠাতে হবে, সেখান থেকে কিভাবে আসতে হবে, সেখানে একদম ডিরেক্ট দিয়েছে টিও লাইসেন্স বাতিল করে দিতে পারবে যে কোনো সময়। যে কোনো চেম্বার চালাতে গেলে অনেক ধরনের লিডারদের ফেস করতে হয়, তো সাথে সাথেই যদি সেটি ফেস করার সাথে সাথে যদি টিও লাইসেন্স বাতিল করে দেয়, তো সেটি তো আসলে ওনাদের পক্ষেও ভয়ের একটা বিষয় হবে এবং ওনারাও সেই দায়িত্বগুলো নিতে চাইবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, আমাদের যে কোনো বিষয়ে আপিল করতে গেলে যেভাবে 20,000, 15,000, 10,000 করে ফি করা হয়েছে, এটা মানে কোনোভাবে কাম্য নয়। এবং তার পাশাপাশি আপনাকে বলি আমাদের আরেকটা বিষয়, আমরা কিন্তু দিন শেষে কিন্তু সবাই ব্যবসায়ী সারা বাংলাদেশের, আমরা ব্যবসায়ী, বাণিজ্য সংগঠনের নেতৃত্ব দিল ব্যবসায়ী। এখানে আপনি দেখবেন যে আমাদের নির্বাচনী ভোটার হতে গেলে চেম্বার এবং অ্যাসোসিয়েশনের 180 দিন আগে যারা সদস্য হবে তারাই কেবল ভোটার হবে, এবং
আপনার 120 দিন আগে যারা চাঁদা পরিশোধ করবে তারা আপনার ভোট দিতে পারবে। কিন্তু নির্বাচন বোর্ড, আপিল বোর্ড 90 দিন আগে গঠন এবং 80 দিন এর মধ্যে তফসিল ঘোষণা, এটা টোটাল একটার সাথে আরেকটার সাংঘর্ষিক হয়েছে। এবং আমরা দীর্ঘদিন দাবি করছিলাম যে আমাদের বাণিজ্য সংগঠনের নির্বাচন, এটা আপনার এই যে 3 মাস 4 মাস ধরে সারা বাংলাদেশে আমরা ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য ফেলে, এটাকে ছোট করে নিয়ে আসার জন্য আমরা দাবি করছিলাম, যেটা 1 মাস বা 40 দিন 45 দিনের মধ্যে যদি নির্বাচনী টা করার পদ্ধতি করা হতো, তাহলে ব্যবসায়ীরা পার্সোনাল ব্যবসায়ীর কাজকাম থেকে আপনার অনেকটা হেল্প হতো। তা আমি মনে করি অর্থনৈতিক বিষয়গুলো যেগুলো বিষয় আছে অন্যগুলো ঠিক আছে, এটা ইমিডিয়েটলি বসে এটা সংশোধনী করা উচিত বলে আমি মনে করি। আমি এই বিষয়ের প্রশাসককে বলবো, আমি ইমিডিয়েটলি আমাদের এক্স প্রেসিডেন্ট অভিজ্ঞ নেতাদেরকে নিয়ে বসে এই ব্যাপারে একটা আমরা অনুষ্ঠান শেষ করব। সারা বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি আসলে কিছু বলেন যে পরিবর্তনের বিষয়ে। আমাদের এখানে প্রশাসক সত্যিকারভাবে এসেছেন কিন্তু একটা নির্বাচন পরিচালনার জন্য করে, উনি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন। 120 দিনের জন্য ওনাকে সময় দেওয়া হয়েছিল। উনি এসে আসলে আমাদের বাধার মুখে পড়লেন যে আমরা বললাম যে না, আমরা বিদ্যমান পদ্ধতিতে আমরা নির্বাচন করব না, আগে যেই মেথডগুলি ছিল, যে ইঞ্জিনিয়ারিং বলি আমরা যেটাকে, আমরা করব না। উনি বাধার মুখে পড়লেন। সো সংস্কার করতে উনি অনেকটা চাপে পড়ে সংস্কারের জন্য প্রয়োজনীয় কাজগুলি করতে গিয়ে দেরিও হলো একটু, প্লাস সংস্কারটা উনি করে এখন উনি চলে যাবেন নির্বাচনের দিকে। মূলত উনি কিন্তু এখানে এসেছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাওয়া। মাঝখানে এখন এই আইনটা বিধি করতে গিয়ে যে সমস্ত ধরেন আপত্তিগুলি আসছে, নিশ্চয়ই এগুলি আপনার রিজলভ করা যাবে। তবে আমি মনে করি এখন ওনার প্রশাসক মহোদয়ের প্রধান কাজ হলো একটা নির্বাচন দিয়ে দেওয়া। সেটার আর যেহেতু গেজেট হয়ে গেছে, এখন উনি জাস্ট তফসিল দিবে, তফসিল দিয়ে অর্থাৎ আগে নির্বাচন কমিশন, অ্যাপিল বোর্ড এগুলি গঠন করে তফসিল দিয়ে নির্বাচনে চলে গেলে নির্বাচিত বোর্ড এসে আমার মনে হয় যে সমস্ত অসঙ্গতিগুলি এখন পাওয়া যাচ্ছে বা যে সমস্ত আপত্তিগুলি পাওয়া যাচ্ছে এগুলি সমাধান করা সম্ভব। আমরাও আশা করছি যে আসলে মানে যে কোনো কিছু শুরু করলে সেগুলো পরিবর্তন করতে একটু সময় লাগে। যেহেতু আলোচনা শুরু হয়েছে, না নয়ন ভাইয়ের সাথে আমি একটা বিষয় শুধু সংশোধন দিই। আমি তো 1 লক্ষ টাকা দিয়ে ভোটারই হতে পারবো না। আমি 35-37 হাজার টাকা দিয়ে একজন জেনারেল বডির মেম্বার একজনের, এটা হতেই পারবো না। তাহলে আপনি নির্বাচন কাকে নিয়ে করবেন আপনি? তা আমি মনে করি যে এটা 7 দিনের মধ্যে এটা আপনার আলোচনা করে সংশোধনী করা সম্ভব, তাইলেই আপনার নির্বাচনের সকলকে নিয়ে করা সম্ভব। আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি যে আসলে এই বিসিসিআই ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত এই সিদ্ধান্তগুলোর বিষয়ে তারা আলোচনা করে সকল ব্যবসায়ীদের সাথে বসে মত বিনিময় করে তারপরে পরিবর্তন করবে এবং এ বিষয়ে ব্যবসায়ীদের ভোটের অধিকার যাতে পায় সেই ব্যবস্থা করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।